সাবস্ক্রাইব করো ডেল্টা ম্যাথ গাইড চ্যানেল এবং লেটেস্ট টিউটোরিয়াল ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেল্টা ম্যাথ গাইড। আজ আমাদের প্রোডাক্ট অফ টু ভেক্টরস এর সেকেন্ড এপিসোড। বিগত এপিসোডে আমরা ডট প্রোডাক্ট এন্ড ক্রস প্রোডাক্টের বিভিন্ন থিওরেমগুলো শিখেছিলাম। আজকে আমরা এই চ্যাপ্টারের এক্সারসাইজ থেকে কিছু এমন সমস্যার সমাধান করব যার সাহায্যে তোমরা পুরো চ্যাপ্টারের প্রবলেমগুলো সলভ করতে পারবে। তো বিগত এপিসোডে আমরা এই থিওরেমগুলো জেনেছিলাম। যারা আমার আগের এপিসোডটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ভিডিওটি দেখে নেবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এপিসোড, প্রোডাক্ট অফ টু ভেক্টরস। তো আজকে আমরা শুরু করছি অতি সংক্ষিপ্তের 12 3 নম্বর প্রশ্নটি নিয়ে। এখানে বলেছে mod a ইকুয়াল টু 2, mod b ইকুয়াল টু 3, a ডট b ইকুয়াল টু 4 এবং mod a মাইনাস b এর মান বের করতে বলেছে। তো তোমরা দেখো mod a mod b a ডট b এই মানগুলো দেওয়া আছে, সেগুলো আমি তুলে নিয়েছি। তো আমাকে বের করতে হবে mod a মাইনাস b। তো এখান থেকে ডাইরেক্ট তো এটা বের হবে না, তার জন্য আমাকে যেটা করতে হবে এর স্কয়ার আমরা বের করব। এর স্কয়ারের মান যদি আমরা বের করতে পারি তাহলেই কিন্তু আমরা এর মানও বের করতে পারবো। তো দেখো কি রকম, therefore mod a - b হোল স্কয়ার ইকুয়াল টু, আমরা জানি কোন একটি ভেক্টরের mod এর স্কয়ার বলতে বোঝায় ওই ভেক্টর তার নিজের সঙ্গে ডট প্রোডাক্ট। এখন আমরা এটা সিম্পল ভাবে গুণ করে দেব। তো mod a ইনটু mod a, তোমরা একবারে mod a স্কয়ার a ডট a তোমরা একবারে mod a স্কয়ার না লিখে a ডট a লিখবে। এরপর এখানে যেটা লেখা যায় a ডট b, তারপর b দিয়ে গুণ হবে b ডট a, তারপর আবার b এর সাথে b গুণ হবে অর্থাৎ b ডট b। এখন ইকুয়াল টু, এটাকে লেখা যায় mod এর স্কয়ার এবং a ডট b এটা হচ্ছে b ডট a। আমরা জানি b ডট a আর a ডট b একই, অর্থাৎ আমরা লিখতে পারি 2a ডট b এবং সবশেষেরটা আবার mod b এর স্কয়ার। এখন এই মানগুলো আমরা জানি, বসিয়ে দেব। mod এর ভ্যালু হচ্ছে 2 অর্থাৎ 2 স্কয়ার, এখানে হয়ে যাচ্ছে 2 ইনটু a ডট b এর ভ্যালু 4 আর এখানে হয়ে যাচ্ছে 3 স্কয়ার। তো এখান থেকে আমরা পেলাম 4 মাইনাস 8 প্লাস 9 অর্থাৎ আমরা পাচ্ছি প্লাস 5। তো এটা স্কয়ার যদি প্লাস 5 হয় দেন a মাইনাস b এর মড এর ভ্যালু হবে √5। এখানে কখনো ভুল করে প্লাস মাইনাস 5 বসাবে না, কারণ যে কোনো একটি ভেক্টর বা যে কোনো সংখ্যার আমরা জানি মডুলাস সবসময় ধনাত্মক হয়। তো এটাই আমাদের অ্যানসার। তো ভিউয়ার্স, এইভাবে এই 12 3 নম্বর প্রশ্নটি তোমরা সলভ করবে। এরকম অন্য কোশ্চেন থাকলে তোমরা এইভাবেই সলভ করবে। এখন আমরা আরেকটি প্রশ্নের সমাধান দেখব। অতি সংক্ষিপ্তের 16 প্রশ্নগুলিতে বলেছে যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা 16 2 নম্বর প্রশ্নটির সমাধান করব। 16 1 নম্বর প্রশ্নে দুটি সংলগ্ন বাহু দেওয়া আছে। তো আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে mod a ক্রস b। আমরা এর সূত্র আগে দিয়ে দিয়েছিলাম। তো যেহেতু mod a ক্রস b দুটি সন্নিহিত বাহু দেওয়া আছে, তাই সেটা তোমরা নিজেরাই করতে পারবে। এখন আমি দেখাবো যে 4টি বিন্দু দেওয়া থাকলে তোমরা কিভাবে করবে। তো এখানে প্রশ্নটিতে বলা আছে যে সামান্তরিকের 4টি বিন্দু, যেখানে 0 - 3 -1, 2 1 -1, 3 -3 2 আর 1 -7 2। তো এটা সমাধান করার জন্য আমরা প্রথমেই ধরে নিচ্ছি, ধরি সামান্তরিকের 4টি বিন্দু a b c ও d এরকম নাম দিয়ে দিলাম। তো এই ক্ষেত্রে যে তোমরা একটি চিত্রের সাহায্য নিতে পারো। ধরো এটা হচ্ছে সেই সামান্তরিক, তাহলে আমরা a b c d নিলাম। আমার দুটি সন্নিহিত বাহু লাগবে বা সংলগ্ন বাহু লাগবে। তো আমি এখানে ab আর ad বের করব, তাহলেই আমরা ab আর ad এর ক্রস বের করলেই সমাধান হয়ে যাবে। তো ab বের করার জন্য যেহেতু আমার 4টি বিন্দু দেওয়া আছে, অর্থাৎ এই বিন্দুগুলোকে আমি অবস্থান ভেক্টর আকারে লিখতে পারি। সুতরাং আমি লিখতে পারি OA ইকুয়াল টু a বিন্দু দিয়ে। তো এখানে যেহেতু 0 আছে, অর্থাৎ 0i করলে আমার এটি i থাকবে না, অর্থাৎ -3j - k, এটি হচ্ছে OA। এখন OB ইকুয়াল টু 2i প্লাস j মাইনাস k। OC ইকুয়াল টু c এর অবস্থান ভেক্টর 3i - 3j প্লাস 2k।
এবং একইভাবে ওডি ইকুয়াল টু আই মাইনাস 7j প্লাস 2k। তো যেমন বলেছিলাম আমার এবি লাগবে, সুতরাং এবি ইকুয়াল টু বি এর থেকে এ বিয়োগ হবে, অর্থাৎ ওবি মাইনাস ওএ ইকুয়াল টু আমরা বিয়োগ করলে পাচ্ছি 2i, আর এটা থেকে এটা মাইনাস করলে পাবো 4j, আর বি এর থেকে এ মাইনাস করলে এখানে কে চলে যাচ্ছে। তো এই হলো আমার এবি। এখন আমরা দেখব এডি। তো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ এখানে সি বিন্দুটি কোনো কাজে লাগছে না, সুতরাং এটা যদি তোমরা না বের করতে তাও হতো। তো তোমরা এমনি বেসিক্যালি 4টি বিন্দু ধরলে 4টি অবস্থান ভেক্টরই লিখে নেবে, তাতে কোনো সমস্যা নেই। তো এডি বের করতে গেলে আমাকে ওডি থেকে ওএ বিয়োগ করতে হবে, ওডি মাইনাস ওএ, যেটা ইকুয়াল টু পাবো আমরা ডি এর থেকে বিয়োগ করলে এখানে আই, মাইনাস 7j থেকে মাইনাস 3j বিয়োগ করলে মাইনাস 4j, প্লাস 2k থেকে মাইনাস কে বিয়োগ করলে প্লাস 3k। সুতরাং এবি ক্রস এডি। তো আমরা দেখেছিলাম যে ভেক্টর প্রোডাক্ট করার জন্য আমরা ডিটারমিনেন্টের সাহায্য নিই আই জে কে, এবং প্রথমে এবি এর ভেক্টরগুলো বসাবো, ভেক্টর উপাংশগুলো। তো এবি এর ক্ষেত্রে আমি আই এর উপাংশ পাচ্ছি এখানে 2, x এর উপাংশ, y এর উপাংশ পাচ্ছি আমি 4, এবং z এর কোনো উপাংশ নেই তাই 0, এবং এডি এর ক্ষেত্রে 1 -4 3। এখন এর ক্যালকুলেশন করব। তো দেখো এখানে আমি একটু স্টেপ ডাউন করব, 3 4 12, এখানে বাকিটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ 12i। ডিটারমিনেন্টের গুণ তোমরা শিখেছো তাই আমি এখানে বেশি ব্যাখ্যা করব না। এখানে হচ্ছে 6 - 0 অর্থাৎ 6, তো এখানে -6j, এবং সবশেষে -8 -4 অর্থাৎ -12, তো -12k। তো এই হচ্ছে আমার এবি ক্রস এডি। দেয়ারফর mod AB cross AD equal to 12 square plus 6 square plus 12 square। তো দেখো এই ক্যালকুলেশন তোমরা নিজেরাই করতে পারবে। 12 স্কয়ার 140 যোগ করতে হবে, তার সঙ্গে 36 যোগ করতে হবে। আমি একটু শর্টকাট করছি। দেখো 6 স্কয়ার আমার এখানে সবগুলোর মধ্যে আছেই, এজন্য 6 ইনটু হয়ে যাবে, বাকি থাকবে 2 স্কয়ার, এখানে 2 স্কয়ার, এখানে 1 অর্থাৎ 9, আর 9 এর স্কয়ার রুট হচ্ছে 3, অর্থাৎ এখানে আমি পাবো 18। তো 18 স্কয়ার ইউনিট বা ইউনিট স্কয়ার হচ্ছে আমার এরিয়া। তো ভিউয়ার্স, এই হচ্ছে এই 4টি বিন্দু দেওয়া থাকলে তোমরা এইভাবেই কোন সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করবে। এখন আমরা আরেকটি প্রবলেম সলভ করব। কোশ্চেন নাম্বার 17 এর প্রবলেমগুলিতে বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা 17 এর 1 নম্বর প্রবলেমটি সলভ করব, যেখানে বলেছে যে ত্রিভুজ A equal to 6i plus 2j minus 3k এবং B equal to 4i minus j minus 2k ভেক্টর দুটি দ্বারা পাওয়া যায়। অর্থাৎ এই ক্ষেত্রে আমার ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দেওয়া আছে। তো দেখো আমি একটি বাহু A একটি বাহু B যেরকম ধরে বলে দিয়েছে সেটা তুলে নিলাম। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি, একটি যদি A হয় এবং আরেকটি সংলগ্ন বাহু যদি B হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ মড A ক্রস B। অর্থাৎ আমাকে এখানে A ক্রস B বের করতে হবে। তো আমি এই ক্ষেত্রে আরেকটি কথা বলে নিই যে পরের প্রবলেমগুলি আছে সেখানে একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। অর্থাৎ যদি শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলো দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে এই ভেক্টরগুলো বের করতে পারবো। অর্থাৎ সেই ক্ষেত্রে এর আগের প্রবলেমটি আমরা যেভাবে সলভ করলাম সেইভাবে করব। এখানে নাম দিয়ে দিব ABC এবং এখান থেকে আমি যদি AB আর AC বের করে নিই তারপর ক্রস করলেই কিন্তু আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তো এখন আমরা এটা সলভ করব। তো এখানে দুটি সংলগ্ন বাহু A আর B, তো আমরা প্রথমেই A ক্রস B করে নিব। দেয়ারফর A ক্রস B ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এখানে I J K এবং এখানে হচ্ছে 6 2 -3 4 -1 -2। তো দেখো -4 -3 অর্থাৎ -7i, এরপর হচ্ছে -12 প্লাস 12 অর্থাৎ 0 অর্থাৎ j চলে যাচ্ছে এবং k হিসেবে আসবে -6 -8 অর্থাৎ -14। তো -14k এই হচ্ছে আমার A ক্রস B। দেয়ারফর mod A ক্রস B
ইকুয়াল টু রুট ওভার 7 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার। তো এখান থেকে 7 স্কোয়ার কমন নিয়ে বাইরে আনলে আমরা বাইরে 7 পাবো এবং রুটের ভিতর পাবো 1 প্লাস 2 স্কোয়ার, দ্যাট ইজ 4, অর্থাৎ 7 রুট 5। therefore ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ মড a ক্রস b ইকুয়াল টু 7/2 রুট ওভার 5 ইউনিট স্কয়ার বা স্কয়ার ইউনিট বর্গ একক আমরা লিখতে পারবো। তো ভিউয়ার্স, এইভাবে 17 প্রবলেমগুলি আমরা সলভ করব। তো ভিউয়ার্স, এর আগের এপিসোডেও আমরা অতি সংক্ষিপ্ত থেকে বেশ কয়েকটি প্রবলেম সলভ করেছিলাম। এখন আমরা সংক্ষিপ্তের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্তের 1 নম্বর প্রশ্নটিতে বলেছে দুটি ভেক্টর a এবং b এমন যে mod a equal to 2, mod b equal to 1 এবং a dot b equal to 1, তাহলে 3a minus 5b dot 2a plus 7b এর মান নির্ণয় করো। তো এটা সলভ করার জন্য প্রথমেই আমরা ভেক্টরের যে মানগুলো দেওয়া আছে সেগুলো তুলে নিলাম। এখন যেটা বের করতে বলেছে সেটা লিখব 3a minus 5b dot 2a plus 7b, যেটা ইকুয়াল টু 3 দুগুণে 6। এখানে a ডট a লিখবে তোমরা, একবারে মড স্কয়ার লিখবে না। এবার 3 এর সঙ্গে 7b গুণ হবে প্লাস 21। এখানে a ভেক্টরটি আগে b ভেক্টরটি পরে, তাই a ডট b লিখবে এবং এরপরে এটার সঙ্গে এটা যখন গুণ হবে -10 এবং b আগে পরে a, তাই এখানে লিখবে b ডট a। তারপর -5 এর সঙ্গে +7 গুণ হয়ে হচ্ছে -35 এবং b ডট b। তো ভিউয়ার্স, a ডট a মানে হচ্ছে mod a স্কয়ার, তো প্লাস 21 a ডট b, তোমরা চাইলে এখানে মান বসাতে পারতে, পরে বসালো হবে। আবার b ডট a মানে কিন্তু a ডট b, তাই এখানে আমি লিখে দিচ্ছি এটা a ডট b, আর এখানে -35 b ডট b মানে mod b স্কয়ার। তো ইকুয়াল টু এখন হয়ে যাচ্ছে 6 ইনটু mod a মানে 2 ছিল, তো 2 স্কয়ার মাইনাস না প্লাস এখানে 21 a ডট b মানে হচ্ছে 1, অর্থাৎ 21 ইনটু 1 মাইনাস 10 ইনটু a ডট b এর ভ্যালু 1, আবার মাইনাস 35 ইনটু mod b এর ভ্যালু 1, তাই এখানে 1 স্কয়ার। তো 4 6 24 প্লাস 21 মাইনাস 10 মাইনাস 35। তোমরা দেখতে পাচ্ছ এই দুটো মিলে যোগ করলে হয়ে যাচ্ছে 45 এবং এই দুটো হচ্ছে -45 ইকুয়াল টু 0। তো এই হচ্ছে এর অ্যান্সার। তো ভিউয়ার্স, এই টাইপের প্রবলেম তোমরা এভাবে সলভ করবে। এখন আমরা দেখব নেক্সট প্রবলেমের সলিউশন। 8 এর 1 নম্বর প্রশ্নটিতে বলেছে যে প্রমাণ করো যে a এবং b minus a dot b by mod square into a ভেক্টর দুটি পরস্পর লম্ব। তো ভিউয়ার্স, এই প্রশ্নটি সলভ করার জন্য আমরা যেটা করব, তো আমরা জানি দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে কি হয়, ভেক্টর দুটির গুণফল ডট প্রোডাক্ট 0 হয়। তো আমরা এই জন্য a ডট এই পুরো ভেক্টরটি তুলে নিয়েছি। এই প্রশ্নটি খুবই সোজা, পরীক্ষায় অনেকবার আসে, জানি না ছাত্রছাত্রীরা কেন ভুল করে, তোমরা দেখে নাও, দেখবে এটা খুবই সহজ একটি প্রশ্ন এবং খুব ছোট্ট একটি প্রশ্ন। তো কি করে এটা সলভ করে আমরা কি করব, মানে লম্ব প্রমাণ করার জন্য এই ডট প্রোডাক্টটা শূন্য দেখাবো। তো খুব সিম্পল ব্যাপার, a ডট এই পুরোটা আছে, আর আমরা এখানে বন্টন সূত্র ব্যবহার করব, a ডট b নিব। তো এখানে হচ্ছে আমার a ডট b, এরপর মাইনাস, এবার a ডট এই পুরো ভেক্টর a ডট, এটাকে যদি আমি একটি ব্র্যাকেট ইউজ করি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, তাই এখানে আমি একটি ব্র্যাকেট দিলাম। তো ভিউয়ার্স দেখো, এটা হচ্ছে a ডট b, এখানে আর কিছু করা যাবে না, এটা এরকমই থাকলো। এখন বিষয় হচ্ছে a ডট b এটা একটা স্কেলার রাশি এবং নিচে mod a স্কয়ার এটাও কিন্তু স্কেলার রাশি। তো একটা ভেক্টরের সঙ্গে যদি এরকম কিছু গুণ থাকে তাহলে ভেক্টরের সঙ্গে ভেক্টর কি গুণ হবে, বুঝতে পারলে না? ধরো তোমাকে বললো
যে a ডট 3b, তাহলে এই ক্যালকুলেশনটা তোমরা কি করে করবে? তোমরা নিশ্চয়ই 3টাকে সামনে লিখে a আর b এর মধ্যে ডট প্রোডাক্ট লিখবে, a ডট b কি তাই করবে তো? ঠিক একই রকম, যেহেতু এই যে পোরশনটা তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে পোরশনটা আমি রেড কালার ইউজ করলাম, এই পোরশনটা পুরোটাই কিন্তু একটা স্কেলার, সুতরাং এই মানটা সামনে থাকবে এবং বাকি এর সঙ্গে এই a কিন্তু ডট প্রোডাক্টে চলে আসবে। তো আমরা লিখছি a ডট b বাই মড a স্কয়ার এবং এর সঙ্গে এর ডট প্রোডাক্ট চলে আসবে, অর্থাৎ এখানে হয়ে যাবে a ডট a। এখন দেখো এটা হচ্ছে a ডট b মাইনাস এখানে উপরে আছে a ডট b, নিচে আছে মড a স্কয়ার, এবং আমরা জানি একটি ভেক্টর তার নিজের সঙ্গে ডট প্রোডাক্ট করা মানে সেটা হচ্ছে মড a স্কয়ার হয়ে যায়। তো এখন এই মড a স্কয়ার আর মড a স্কয়ার কেটে যাবে, থাকলো কি a ডট b মাইনাস a ডট b অর্থাৎ 0। তো আমরা যেহেতু প্রমাণ করলাম এটার সঙ্গে এটা ডট প্রোডাক্ট 0, তাই বলতে পারবো এটার সঙ্গে এটা লম্ব, সুতরাং a ও b মাইনাস a ডট b বাই মড a স্কয়ার a পরস্পর লম্ব। এইভাবে তোমরা এই প্রশ্নটি সলভ করবে। এখন আমরা দেখব আরেকটি প্রবলেমের সলিউশন। 10 এর 1 নম্বর প্রশ্নটিতে বলেছে a ও b যে কোনো দুটি ভেক্টর এবং mod a প্লাস b ইকুয়াল টু mod a মাইনাস b সম্বন্ধ সিদ্ধ করলে প্রমাণ করো যে a ও b ভেক্টর দুটি পরস্পর লম্ব। তো এই প্রবলেমটি সলভ করার জন্য আমরা যেটা দেওয়া আছে সেটা তুলে নিলাম এবং বোথ সাইড আমরা স্কয়ার করব, কারণ আমরা জানি যে mod a স্কয়ার করলে সেটাকে আমরা ভেক্টরের ডট আকারে লিখতে পারবো। তাই আমরা প্রথমেই বোথ সাইড স্কয়ার করে নেব, অর্থাৎ mod a প্লাস b এর স্কয়ার ইকুয়াল টু mod a minus b এর স্কয়ার। এখন mod a plus b এর স্কয়ার বলতে লিখতে পারবো আমরা a plus b ডট a plus b, এবং একই ভাবে রাইট হ্যান্ড সাইডে লিখতে পারবো a minus b ডট a minus b। এখন যেভাবে সাধারণ ডট প্রোডাক্ট ক্যালকুলেশন করে ওইভাবেই করব। তো প্রথমটা হয়ে যাচ্ছে আমার a ডট a প্লাস a ডট b, অর্থাৎ a দিয়ে দুটোকে গুণ হয়ে গেল, এবার প্লাস b দিয়ে গুণ করছি আমি, তো প্রথমে হয়ে যাবে b ডট a প্লাস b ডট b। এই হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন। এখন আমরা রাইট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন করব। তো এখানেও প্রথমে পাবো a ডট a, এবার এটার সঙ্গে এটা ক্যালকুলেশন মাইনাস a ডট b, তারপর এটার সঙ্গে এটা হবে মাইনাস b ডট a এবং শেষে হবে প্লাস b ডট b। তো তোমরা b ডট b টাকে mod b স্কয়ার লিখতে পারো, অথবা দেখতেই পাচ্ছ দুপাশে a ডট a আবার b ডট b আছে, এগুলোকে আমরা ক্যান্সেল করে দিতে পারি। তাহলে আমার থাকলো কি, এখানে থাকছে আমার a ডট b প্লাস এই b ডট a এর জায়গায় আবার লিখতে পারি আমি a ডট b। এটা এই দুটো হলো, কারণ a ডট এর সঙ্গে a ডট a কিন্তু আমি ক্যান্সেল করে দিয়েছি, আবার একইভাবে b ডট b এর সঙ্গে b ডট b ক্যান্সেল হয়ে যায়, তো ওটা আমি লিখছি না। এবং লেফট হ্যান্ড এই রাইট হ্যান্ড সাইডে যেটা থাকছে সেটা হচ্ছে মাইনাস a ডট b এবং পরেরটাও মাইনাস, এটাকেও লেখা যাবে a ডট b, যেহেতু a ডট b ইকুয়াল টু b ডট a। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি 2a ডট b এবং রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি মাইনাস 2a ডট b। সবগুলোকে যদি একদিকে নিয়ে আসি তাহলে পাচ্ছি আমরা 4a ডট b ইকুয়াল টু 0, যেটা ইমপ্লাইজ করছে a ডট b ইকুয়াল টু 0। তো ভিউয়ার্স আমরা জানি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হয়, সুতরাং আমরা লিখতে পারবো সুতরাং a ও b পরস্পর লম্ব। তো এইভাবে যদি কোনো ভেক্টরের সমীকরণ দেওয়া থাকে এবং তার মধ্যে থেকে কোনো কোণ বের করে, তাহলে তোমরা এভাবেই ক্যালকুলেশন করতে পারবে। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম।
কোশ্চেন নাম্বার 13 তে বলেছে নিচের প্রতি ক্ষেত্রে a ও b উভয় ভেক্টরের উপর লম্ব একটি একক ভেক্টর নির্ণয় করো। তো আমরা 13 এর 3 নম্বর প্রশ্নটি সলভ করব, যেখানে a 2 1 1 এবং b 1 1 2 দেওয়া আছে। তো প্রথমেই আমরা সলভ করার জন্য a ও b তুলে নিলাম। এখন দেখো এই a এবং b উভয় ভেক্টরের উপর লম্ব ভেক্টর এর একক ভেক্টর বের করতে বলছে। তো আগে তোমরা এই a এবং b উভয়ের উপর লম্ব যে ভেক্টরটি সেটা বের করো, একক ভেক্টর তোমরা পরেও বের করতে পারবে। তো আমরা জানি a এবং b উভয়ের উপর লম্ব ভেক্টরটি হচ্ছে a ক্রস b, কারণ a ক্রস b হচ্ছে এমন একটি ভেক্টর যেটা a এবং b উভয়ের উপর লম্ব থাকে। তাই এই টাইপের প্রবলেম দিলে তোমাকে আগে a ক্রস b বের করতে হবে। তো এখন a ক্রস b বের করার আগে a এবং b ভেক্টর যদি দেওয়া আছে এখানে বিন্দুর আকারে, তো আমরা সেটাকে আগে বিন্দুর আকার থেকে আমরা ভেক্টর ফর্মে লিখে নেব। তো এখানে a আর b তুলে নিয়েছি আমরা, সুতরাং আমরা লিখতে পারবো a ইকুয়াল টু i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। এটা একটা বিন্দুর আকারে দেওয়া ছিল, আমরা এবার এটাকে এইভাবে লিখলাম। এবং b ইকুয়াল টু লেখা যাবে i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2 k ক্যাপ। এইভাবে a এবং b তোলার পর আমরা এখন a ক্রস b বের করব। therefore a ক্রস b ইকুয়াল টু i j k 2 1 1 এবং নিচে হবে 1 মাইনাস 1 2, যেটা ইকুয়াল টু পাবো আমরা 2 প্লাস 1 3i 4 মাইনাস 1 4 মাইনাস 1 3, অর্থাৎ এখানে হবে মাইনাস 3j এবং মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 3k। এই হচ্ছে আমার a ক্রস b এর ভ্যালু বা a ক্রস b ভেক্টরটি। সুতরাং এর অভিমুখে একক ভেক্টর বের করতে গেলে এর মান বের করতে হবে। সুতরাং মড a ক্রস b ইকুয়াল টু রুট ওভার 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার, দ্যাট ইজ 3 রুট 3। এই হচ্ছে a ক্রস b এর ম্যাগনিটিউড বা মান। সুতরাং a ক্রস b এর অভিমুখে একক ভেক্টর ইকুয়াল টু, এই ভেক্টরটি লিখব 3i মাইনাস 3j মাইনাস 3k বাই এই ভেক্টরের মান 3 রুট 3, অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 1 বাই রুট 3 থাকবে, কারণ 3 সবার মধ্যে থেকে কেটে যাবে এবং ভিতরে হবে i মাইনাস j মাইনাস k। এটি হচ্ছে a ক্রস b এর অভিমুখে একক ভেক্টর। এখন তোমাকে প্রশ্ন করেছিল এমন একটি একক ভেক্টর নির্ণয় করো যেটা a এবং b উভয়ের উপর লম্ব। তো আমরা জানি a ক্রস b ভেক্টরটাই হচ্ছে a এবং b উভয়ের উপর লম্ব, তাই a ক্রস b এর অভিমুখ যা হবে তাই হবে এই দুটার উপর লম্ব ভেক্টরের অভিমুখ। সুতরাং a ও b উভয়েরই উপর লম্ব একক ভেক্টর ইকুয়াল টু এটাই হবে 1 বাই রুট 3 i মাইনাস j মাইনাস k। তো ভিউয়ার্স, এই টাইপের প্রবলেম থাকলে তোমরা এইভাবে সলভ করবে। যখনই তোমাকে বলবে এমন একটি ভেক্টর নির্ণয় করো যেখানে দুটি ভেক্টর দেওয়া থাকবে এবং দুটির উপরই লম্ব বের করতে বলে, তাহলে তোমাকে অবশ্যই ওই দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব নেক্সট প্রবলেম। কোশ্চেন নাম্বার 17, এখানে বলেছে যদি a plus b plus c equal to 0 এবং mod a equal to 6 mod b equal to 4 এবং mod c equal to 3 হয়, তবে b ও c ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের কোসাইনের মান নির্ণয় করো। তো ভিউয়ার্স, এই প্রবলেমটি সলভ করার জন্য প্রথমে যা যা দেওয়া আছে আমরা তুলে নিলাম। এখন যেহেতু b এবং c এর মধ্যবর্তী কোসাইন বের করতে বলেছে, তাই এখান থেকে প্রবলেমটি সলভ করব আমরা। যদি a এবং c বলে তাও এখান থেকে করব। তো কিভাবে করব দেখো, given a plus b plus c equal to 0, তো যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলবে সে দুটি ভেক্টরকে তোমরা এক পাশে রাখবে এবং বাকি ভেক্টরটাকে
আদার সাইডে নিয়ে যাবে, অর্থাৎ বি আর সি ভেক্টরের মধ্যবর্তী কোণ চেয়েছে, তাই আমরা বি প্লাস সিটাকে এ পাশে রাখলাম এবং এ ভেক্টরকে ও পাশে নিয়ে গেলাম। যদি আমাদের বলতো এ আর বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো, সেই ক্ষেত্রে কিন্তু এ আর বিটাকে এই পাশে রেখে সিটাকে ওই পাশে পাঠিয়ে দিতাম। এখন আমরা দুপাশেই ম্যাগনিটিউড নিব বা দুপাশেই এর মড নিয়ে নিব, তাহলে মড বি প্লাস সি ইকুয়াল টু মড মাইনাস এ, এবং বোথ সাইড স্কয়ার করব, এবং মড মাইনাস এ আর শুধু মড এ একই, সেটা হচ্ছে মডুলাসের ফর্মুলা অনুযায়ী। তো এখন আমরা বোথ সাইড যদি স্কয়ার করি তাহলে পাবো মড বি প্লাস সি এর হোল স্কয়ার ইকুয়াল টু মড এর হোল স্কয়ার, which implies দুটি ভেক্টরের ডট প্রোডাক্টস এর রুলস অনুযায়ী আমরা এটাকে লিখবো বি প্লাস সি ডট বি প্লাস সি, এবং এটা হচ্ছে মড এর স্কয়ার। তো মড এর স্কয়ারের মান তোমরা এখানে বসিয়ে দিতে পারো, তো আমি পরের লাইনে একবারই সব বসাচ্ছি। তো এই দুটো গুণ করলে আমরা পাবো বি ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট বি প্লাস সি ডট সি ইকুয়াল টু মড এর স্কয়ার। তো দেখো বি ডট বি মানে হচ্ছে মড বি এর স্কয়ার, বি ডট সি আর সি ডট বি একই, তাই আমরা এখানে একবার লিখে দিচ্ছি 2b ডট সি প্লাস এখানে সি ডট মানে মড সি এর স্কয়ার হয়ে যাচ্ছে, এবং রাইট হ্যান্ড সাইডে মড এর স্কয়ার। এখন আমরা সবগুলো মান বসিয়ে দিব। দেখো মড বি এর স্কয়ার, মড বি এর ভ্যালু 4, তো 4 স্কয়ার এখানে 16 হয়ে গেল, এখানে 2 ইনটু বি ডট সি থাকলো প্লাস সি স্কয়ার মানে 9 এবং এ স্কয়ার মানে 36। এখন 16 প্লাস 9 ইকুয়াল টু 25, তো আমরা এখানে লিখতে পারবো 2b ডট সি ইকুয়াল টু 36 মাইনাস 25 করলে পাবো আমরা 11। তো এর বাকি কোশ্চেনটা আমরা এখন এই পাশে সলভ করব। implies b ডট সি ইকুয়াল টু b ডট সি ইকুয়াল টু 11/2। তো ভিউয়ার্স এই পর্যন্ত সলভ করার পর তোমরা যেটা করবে বি এবং সি এর মধ্যবর্তী কোণ ধরে নিয়ে লিখবে। তো বি আর সি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমরা বি ডট সি কে লিখতে পারবো মড বি মড সি cos থিটা ইকুয়াল টু 11/2। এখন মড বি এর ভ্যালু কত? মড বি ইকুয়াল টু 4 and mod c equal to 3, ফাইনাল এখানে হচ্ছে cos theta equal to 11/2, which implies cos theta equal to 11/24। তো এই হচ্ছে b এবং c এর মধ্যবর্তী কোণের কোসাইনের ভ্যালু, এটাই আমাদের ক্যালকুলেশন করতে বলেছিল। তো ভিউয়ার্স এইভাবে তোমাদের যদি a এবং c বলে তাহলে a আর c কে এই পাশে রেখে b কে ওই পাশে নিয়ে গিয়ে বোথ সাইড স্কয়ার করলে তোমরা কিন্তু এর মান বের করতে পারবে। তো এখন আমরা দেখব নেক্সট প্রবলেমের সলিউশন। তো ভিউয়ার্স সংক্ষিপ্তে কোশ্চেন নাম্বার 19 এ বলেছে a + b + c = 0 হলে দেখাও যে a × b = b × c = c × a। এই টাইপের প্রবলেম আমরা কিভাবে করব? তো প্রথমে যেটা দেওয়া আছে সেটা তুলে নাও। given a + b + c ইকুয়াল টু এখানে 0। এখানে কিন্তু অবশ্যই 0 ভেক্টর, কারণ দুটো বা তার বেশি ভেক্টরের যোগফল কিন্তু অবশ্যই সেটা ভেক্টর হয়। তো দেখো এরকম যদি ভেক্টর এরকম যদি প্রুফ করতে বলে তাহলে আমরা এই ভেক্টরটাকে a b c এর মধ্যে যে কোনো একটি ভেক্টর দিয়ে ক্রস করে দেব, এবং বোথ সাইড তাহলে আমরা ধরি a দিয়ে ক্রস করব, তাহলে হবে a ক্রস পুরোটা যেভাবে আছে এভাবে লিখব a + b + c। এবং এই ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে এই পুরো ভেক্টরটার ভ্যালু কিন্তু 0 ভেক্টর, তাই যেহেতু এই পুরো ভেক্টরের তোমরা সামনে a গুণ করেছো, তাই এই ক্ষেত্রে ডান দিকে যে 0 আছে তার সামনে কিন্তু a গুণ করতে হবে, অর্থাৎ a × 0 এইভাবে লিখতে হবে। কেউ যদি 0 লেখার পর a লিখে তাহলে সেটা কিন্তু গাণিতিকভাবে একটা ভুল থিওরেম, অর্থাৎ তুমি ভুল করে ফেলেছো। বাট যদিও যেহেতু শূন্যের সঙ্গে গুণ হওয়ার জন্য ব্যাপারটা একই থাকে, তবুও তোমাদের পদ্ধতিগত ভুল থাকার জন্য মার্কস কাটা যেতে পারে। তাই আমি আবার বলছি যে a + b + c এর ভ্যালু যেহেতু 0, তাই এর বাঁদিকে a গুণ করলে 0 এর বাঁদিকেই a গুণ করবে। এখন এটা ইমপ্লাইজ করছে
এ ক্রস এ প্লাস এ সামনে আছে তাই সব ক্ষেত্রে এ সামনে থাকবে, এ ক্রস বি প্লাস এ ক্রস সি, এবং জিরো ভেক্টরের সঙ্গে আরেকটি ভেক্টর ক্রস করলে আমরা একটি জিরো ভেক্টর পাই, এবং দুটি একই ভেক্টরে ক্রস করলে আমরা জানি জিরো ভেক্টর হয়। এবং এখানে এ ক্রস বি, যেহেতু প্রমাণে এ ক্রস বি, বি ক্রস সি, সি ক্রস এ আছে, তাই আমরা এ ক্রস সি থাকলে সেটাকে সি ক্রস এ লেখার চেষ্টা করব। তো আমাদের কাছে একটা থিওরেম ছিল এ ক্রস বি ইকুয়াল টু লেখা যায় মাইনাস বি ক্রস এ, তাই এ ক্রস সি এর জায়গায় আমরা লিখতে পারবো মাইনাস সি ক্রস এ, কারণ ভেক্টর গুণের ক্ষেত্রে অর্থাৎ ক্রস গুণের ক্ষেত্রে যদি আমি এ এবং বি এর স্থান পরিবর্তন করতে বিনিময় করতে চাই তাহলে একটি মাইনাস আসে, এবং ডান দিকে জিরো ভেক্টর। তো ডান দিকে জিরো জিরো, যদি আমি এটাকে ওই পাশে নিয়ে যাই এবং এই পাশে জিরোর সঙ্গে এ প্লাস মানে এ ক্রস বি করলে আমরা লেফটে পাবো এ ক্রস বি, এবং রাইটে আমাদের এটাকে ওই পাশে নিয়ে গেলে হয়ে যাচ্ছে সি ক্রস এ। তো ভিউয়ার্স, এটাকে তোমরা 1 নাম্বার দিতে পারো। এখন এই বাকি হাফ প্রমাণ করার জন্য আমরা এখানে ডান পাশটা নিচ্ছি। দেখো আবার a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু ছিল জিরো ভেক্টর। তো এর আগে আমরা a দিয়ে বোথ সাইড ক্রস করেছিলাম, এবার অন্য আরেকটি ভেক্টর b অথবা c, যেটা তোমার ইচ্ছে নিয়ে গুণ করব। তো এখানে আমরা b দিয়ে বোথ সাইড গুণ করব। তো b ক্রস একই রকম a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এই পাশে যেটা বলেছিলাম b আগে লিখতে হবে, b ক্রস জিরো ভেক্টর ইকুয়াল টু, এটা গুণ হলে লিখবো আমরা b ক্রস a প্লাস পরে b ক্রস b হবে, এবং সবশেষে b ক্রস c, এবং রাইট হ্যান্ড সাইড একটি জিরো ভেক্টর। তো যেমন আমি আবার বলছি, এখানে b ক্রস a আছে, আর আমাদের প্রমাণে b ক্রস a নেই, a ক্রস b, তাই আমরা এই ক্ষেত্রে এই b ক্রস a টাকে চেঞ্জ করব, যেমন এর আগে a ক্রস c কে চেঞ্জ করেছিলাম। তো এটাকে চেঞ্জ করলে আমরা লিখতে পারবো মাইনাস a ক্রস b, এবং b ক্রস b এর জায়গায় হয়ে যাবে জিরো ভেক্টর, আর b ক্রস c টা থেকেই যাবে, কারণ প্রমাণে আমার b ক্রস c ছিল। তো এখান থেকে আমরা লিখতে পাচ্ছি b ক্রস c, কারণ জিরো তো চলেই যাবে, জিরোর সঙ্গে যে কোনো ভেক্টরের যোগফল ওই ভেক্টরই থাকে, তাই এখানে আমরা লিখব b ক্রস c, এবং এই মাইনাস a ক্রস b ওই পাশে চলে গেলে থাকবে, মানে হয়ে যাবে a ক্রস b। তো এটাকে আমরা 2 নাম্বার দিতে পারি। তো ভিউয়ার্স দেখো, 1 নম্বরে আমরা দেখালাম a ক্রস b ইকুয়াল টু c ক্রস a, আবার এখানে a ক্রস b ইকুয়াল টু b ক্রস c, তাহলে 1 এবং b কে একসঙ্গে করে আমরা লিখতে পারবো। সুতরাং 1 ও 2 থেকে পাই a ক্রস b ইকুয়াল টু b ক্রস c ইকুয়াল টু c ক্রস a। ভিউয়ার্স দেখো, এই প্রবলেমগুলি তোমাদের 4 নম্বরের জন্য দেওয়া থাকে, এবং তোমরা বুঝতেই পারছো 4 নম্বরের জন্য এটা কিন্তু খুবই একটা ভালো সুযোগ নম্বর তুলে নেওয়ার। তো দেখো, এই জন্যই বলি যে ভেক্টর চ্যাপ্টারে যদি কোথাও তোমার কোনো ডট বা ক্রস দিতে ভুল হয় তাহলে কিন্তু মার্কস কাটতে ছাড়বে না। এই জন্য ভেক্টরের প্রবলেমগুলি সলভ করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কোথাও যেন কোনো ডট বা ক্রসের মধ্যে গন্ডগোল না হয়ে যায়, আর কোথাও স্টেপ জাম্প করার চেষ্টা করবে না, কারণ প্রবলেমগুলি এমনি ছোট, স্টেপ জাম্প করার কোনো দরকার পড়বে না। এই জন্য আমি বলি, যখন গুণ করবে এরকম a ক্রস a থাকলে a ক্রস a লিখবে, ডট থাকলে a ডট a লিখবে, পরের লাইনে গিয়ে তোমরা মড স্কয়ার দিবে, একবারে স্টেপ জাম্প করবে না। তো ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সংক্ষিপ্তের যে কয়েকটি ভ্যারাইটি ছিল সেই ভ্যারাইটিগুলোর থেকে আমি এই প্রবলেমগুলি সলভ করে দিলাম। সংক্ষিপ্তের প্রবলেমে আর কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আমরা দীর্ঘ উত্তরধর্মী থেকে কয়েকটি প্রবলেমের সলিউশন দেব। দীর্ঘ উত্তরধর্মীর 7-এর 1 নম্বর প্রশ্নে বলেছে, মনে করো a ইকুয়াল টু i প্লাস 4j প্লাস 2k, b ইকুয়াল টু 3i মাইনাস 2j প্লাস 7k, এবং c ইকুয়াল টু 2i মাইনাস j প্লাস 4k। একটি ভেক্টর d নির্ণয় করো যাতে a এবং b উভয় ভেক্টরের উপর লম্ব এবং c ডট d ইকুয়াল টু 18 হয়। তো ভিউয়ার্স, এখান থেকে আমরা বুঝতে পারছি আমাকে এমন একটি ভেক্টর নির্ণয় করতে বলেছে যেটা কিনা a এবং b উভয় ভেক্টরের উপর লম্ব হবে।
সেই ভেক্টরটির নাম এখানে বলেছে ডি ভেক্টর হবে। যাই হোক, তো ডি ভেক্টরের মান কিন্তু আমরা এখনো জানি না, জাস্ট জানলাম ডি ভেক্টরটা এ ও বি উভয়ের উপর লম্ব হবে। তো আমরা জানি এ ক্রস বি ভেক্টরটা এ আর বি এর উপর লম্ব হয়। তো এখান থেকে আমরা বুঝতে পারছি এ ক্রস বি এর যা ডিরেকশন হবে আর ডি এর ডিরেকশন সেম হবে, অর্থাৎ আমরা বলতে পারি এ ক্রস বি আর ডি এই দুটো সমান্তরাল। তো এই জন্য সর্বপ্রথম আমাকে এ ক্রস বি বের করতে হবে। তো আমি সমস্ত ভেক্টরগুলি তুলে নিয়েছি। সুতরাং এ ক্রস বি ইকুয়াল টু আই জে কে 1 4 2 3 -2 7 এবং এই ভেক্টরটি হচ্ছে 4 7 28 আর 4 32 32 i, এখানে হচ্ছে 7 -6 অর্থাৎ 7 - 6 করলে 1 অর্থাৎ মাইনাস জে, এবং এখানে -2 -12 -14 কে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার a ক্রস b ভেক্টর, অর্থাৎ এই ভেক্টরটি হচ্ছে a ও b উভয়ের উপর লম্ব, আবার d ভেক্টরও a ও b উভয়ের উপর লম্ব। তার মানে কি d ভেক্টর আর a ক্রস b ভেক্টরের ডিরেকশন কিন্তু সেম। তো আমি ধরে নিতে পারি এরকম, ধরি d ইকুয়াল টু ল্যামডা a ক্রস b। কেন এরকম ধরলাম? যেহেতু a ক্রস b এর অভিমুখ বা a ক্রস b ভেক্টরটি a ও b উভয়েরই উপর লম্ব। তো a ক্রস b ভেক্টরটা উভয়ের উপর লম্ব, তাই আমরা d ভেক্টর ইকুয়াল টু ল্যামডা ইনটু a ক্রস b ধরলাম, কারণ d এবং a ক্রস b এর ডিরেকশন সেম হয়ে গেল। তো এটা ইকুয়াল টু, আর আমরা কিছু ক্যালকুলেশন নাও করতে পারি, জাস্ট এখানে ল্যামডা লিখে, ল্যামডা তো স্কেলার, আমরা এই ভেক্টরটি তুলে দিব, অর্থাৎ 32 i - j -14 k। এটা হচ্ছে আমার ডি ভেক্টর। এখন আরেকটি শর্ত আমার দেওয়া আছে, যেখানে c ডট d ইকুয়াল টু 18। এখন আমরা ওই শর্তটিকে কাজে লাগিয়ে এখান থেকে আমরা ল্যামডার ভ্যালু বের করতে পারবো। আবার c ডট d ইকুয়াল টু 18 ইমপ্লাইজ c জানা আছে আমার, কত হয় 2i - j প্লাস 4k ডট d ভেক্টর আমরা এটা ধরেছি, তাই এখানে ল্যামডা 32i - j -14k ইকুয়াল টু 18 লিখবো। ইমপ্লাইজ ল্যামডা সামনে চলে আসবে যেহেতু এটা স্কেলার, এখন আমার এটার সঙ্গে এটা গুণ হবে 32 ইনটু 2 অর্থাৎ 64, মাইনাস আর মাইনাস মিলে এখানে +1 আর 4 ইনটু 14 তো হচ্ছে 56 -56। তো ভিউয়ার্স ইকুয়াল টু 18, যেটা ইমপ্লাইজ করছে ল্যামডা ইনটু এর ক্যালকুলেশন 65 থেকে 56 মাইনাস হলে আমরা পাবো 9, therefore ল্যামডা ইকুয়াল টু 2। তো ভিউয়ার্স ল্যামডার ভ্যালু পেয়ে গেলাম, তার মানে এখন আমার d হয়ে যাবে। সুতরাং d ইকুয়াল টু 2 দিয়ে জাস্ট মাল্টিপ্লাই হবে। তো 2 আমরা ব্র্যাকেটে রেখেছিলাম, এইভাবে রাখলেও চলবে, অথবা যদি মনে হয় এই 2 দিয়ে তোমরা মাল্টিপ্লাই করতে চাও করতে পারো, নো প্রবলেম। তো ভিউয়ার্স এই টাইপের প্রবলেম আরো আছে, যেমন কোশ্চেন নাম্বার 9 যে প্রবলেমটি, সেটা কিন্তু সেম প্রবলেম, তোমরা সেই প্রবলেমটিকেও এইভাবে করতে পারো। তবে এই প্রবলেমটি আরো একভাবে করা যায়, বাট আমার মনে হয় সেইভাবে একটু বড় হয়। যেমন ডি ভেক্টরটি দেওয়া নেই, তো তোমরা ধরে নিতে পারো ডি ভেক্টর ইকুয়াল টু xi প্লাস yj প্লাস zk, সেই ক্ষেত্রে কিন্তু একটু বড় হবে, কারণ এই সবকে তখন তোমাকে ওই সি এর সঙ্গে ডি গুণ করে এক্স ওয়াই জেড এর সমীকরণ আসবে, একটা অনেক বড় সড়ো ব্যাপার চলে আসবে। তোমরা এইভাবে করলেই কিন্তু এই প্রবলেমটি সবচেয়ে শর্টে হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই প্রবলেমটি কেন এরকম হলো।
যদি কোথাও না বোঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো এখন আমরা দেখব আরেকটি প্রবলেমের সমাধান। দীর্ঘের 10 নম্বর প্রশ্নটিতে বলেছে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর এ বি সি হলে প্রমাণ করো যে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে হাফ মড a ক্রস b প্লাস b ক্রস c প্লাস c ক্রস a। এই প্রশ্নটি দেখে বেশিরভাগ ছাত্রছাত্রী ভয় পেয়ে যায়। তাই আমি বলবো এই প্রশ্নটিতে ভয় পাওয়ার কোনো বিষয় নেই, কারণ এখানে কিন্তু অবস্থান ভেক্টর দেওয়া আছে, ত্রিভুজের বাহু দেওয়া নেই। এটাই স্টুডেন্টরা বুঝতে ভুল করে। তো এই প্রশ্নটি সলভ করার জন্য আমরা কি করব, প্রথমেই ধরে নেব তিনটি বিন্দু a b c। যে অবস্থান ভেক্টরগুলো দেওয়া আছে আমি এইভাবে তিনটি বিন্দু ধরলাম, ধরি a b c বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে a b c। তোমরা এই প্রশ্নটি সলভ করার জন্য একটু ডায়াগ্রামের সাহায্য নিতে পারো, তাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। ধরলাম আমি এটি a বিন্দু, এটি b বিন্দু, এটি c বিন্দু। তাহলে এটা হচ্ছে আমার অবস্থান ভেক্টর a, এর অবস্থান ভেক্টর b এবং এর অবস্থান ভেক্টর c। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য দুটি বাহু লাগে, অর্থাৎ আমি AB বের করব আর AC বের করব, তাহলেই হয়ে যাবে। তো দেখো এই যা ধরেছি আমি সেটা অনুযায়ী আমরা লিখতে পারবো OA ইকুয়াল টু স্মল a, OB ইকুয়াল টু স্মল b, OC ইকুয়াল টু স্মল c, কারণ এগুলো সব অবস্থান ভেক্টর। সুতরাং ডায়াগ্রাম অনুযায়ী আমার AB ভেক্টর লাগে, তো AB ইকুয়াল টু OB মাইনাস OA অর্থাৎ স্মল b মাইনাস স্মল a। আবার AC লাগে, তাই ভেক্টর AC ইকুয়াল টু OC মাইনাস OA অর্থাৎ স্মল c মাইনাস স্মল a। তো ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ মড AB ক্রস AC হবে। তো সর্বপ্রথম আমরা AB ক্রস AC বের করে নিই। সুতরাং AB ক্রস AC ইকুয়াল টু AB ছিল আমাদের B মাইনাস A, তো B মাইনাস A এর সঙ্গে ক্রস AC হচ্ছে C মাইনাস A ইকুয়াল টু সিম্পল ক্যালকুলেশন যা হয়। তো এখানে B ক্রস C, তারপরে মাইনাস B ক্রস A, তারপর মাইনাস A ক্রস C, তারপর মাইনাস মাইনাসে প্লাস A ক্রস A। তো ভিউয়ার্স দেখো এখানে হয়ে গেল B ক্রস C, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, তারপর হবে A ক্রস B। একইভাবে এই মাইনাসটাকে আমি যদি প্লাস লিখি তাহলে লিখবো C ক্রস A, এবং এটা হয়ে গেল জিরো ভেক্টর। তো এখন আমরা একটু সাজাবো, আগে লিখবো A ক্রস B, তো A ক্রস B প্লাস, তারপরে লিখবো B ক্রস C, তারপরে লিখবো C ক্রস A, আর শূন্য ভেক্টর অন্য ভেক্টরের সঙ্গে যোগ করলে চলে যাবে, অর্থাৎ AB ক্রস AC পেলাম আমরা এত। সুতরাং ত্রিভুজ ABC অর্থাৎ ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ইকুয়াল টু, তো এইটা ক্রস এটার মড নিতে হবে এবং হাফ নিতে হবে। তো হাফ মড এই দুটো ক্রস মানে এই ক্রসটা AB ক্রস AC ইকুয়াল টু হাফ, এর ভ্যালু হচ্ছে এটা A ক্রস B প্লাস B ক্রস C প্লাস C ক্রস A ইউনিট স্কয়ার। তো ভিউয়ার্স এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, এইভাবে তোমরা খুব সহজেই এই প্রশ্নটির সমাধান করে নিতে পারো। তো ভিউয়ার্স আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই চ্যাপ্টারের প্রবলেমগুলি কিভাবে সলভ করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না। এখানে যতগুলো সমস্যা আমি দেখালাম এই সমস্যাগুলির সাহায্যে তোমরা এই চ্যাপ্টারের সমস্ত সমস্যার সমাধান করতে পারবে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরেকটি নতুন এপিসোড নিয়ে।